আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। অনিয়ম দুর্নীতির আখড়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, ১০০ টাকার ইনজেকশন ১২০০ টাকায় ক্রয়, নতুন চাহিদাপত্রেও বিতর্ক। গাজায় ২ বছরের ইসরায়েলি আগ্রাসনে মাটিতে মিশে গেছে ৯০% স্থাপনা। দেশে ও বিদেশে নজিরবিহীন চাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী, তবু বন্ধ হয়নি আগ্রাসন। বিসিবিতে চলছে নবনির্বাচিত পরিচালনা পরিষদের বোর্ড সভা, সাব কমিটি বন্টন, বিপিএল সহ আছে গুরুত্বপূর্ণ ৬ এজেন্ডা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। সকালে রাজধানীতে জামায়াত আমিরের বাসভবনে এই সাক্ষাৎ করেন তারা। সাক্ষাতে বাংলাদেশের বিদ্যমান মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি, রোহিঙ্গা সমস্যা এবং জাতীয় নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা হয়। এবারে জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জাতিসংঘের সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়। এছাড়া নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে জাতিসংঘের অব্যাহত সমর্থনের প্রত্যাশা করেন জামায়াত আমির। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ, ক্রেডিবল একটা ইলেকশন হওয়ার ব্যাপারে ওনারা আশাবাদী এবং সে ব্যাপারে জামায়াত ইসলামীর যে প্রচেষ্টা, ভূমিকা, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল যেন চলছে অনিয়ম আর গরমিলের ওপরেই। ১০০ টাকার ইনজেকশন কেনা হচ্ছে ১২ গুণ বেশি দামে। ৫ কোটি টাকার ওষুধ কেনাকাটার পুরোটা জুড়েই একই চিত্র। বিষয়গুলো জানাজানি হলে গোজামিল দিয়ে আবারও নতুন চাহিদাপত্র তৈরি করা হয়, তবে সেখানেও গরমিল পিছু ছাড়েনি। বিস্তারিত খোকন চৌধুরীর প্রতিবেদনে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল আশপাশের কয়েক জেলার মানুষের একমাত্র ভরসা স্থল। তবে আস্থার জায়গায় কতটুকু ধরে রাখতে পারছে প্রতিষ্ঠানটি? সম্প্রতি সেখানে অভিযান চালায় দুদক। সংবাদ সংগ্রহে গেলে দরজা বন্ধ করেন স্বয়ং হাসপাতালের পরিচালক ডাক্তার মাসুদ পারভেজ। অভিযানের বিষয়ে প্রশ্ন করলে রেগেও যান তিনি। এত রাগঢাকের কারণ কি? বিষয়টি জানার চেষ্টা করতেই বের হয়ে আসে মূল ঘটনা। গত ১৩ মে হাসপাতালের জন্য ওষুধ কেনার চাহিদাপত্র আসে যমুনা টিভির হাতে। ৫ কোটি টাকার চাহিদাপত্রে জীবন রক্ষাকারী কয়েকটি ওষুধের দাম নিয়ে ধরা পড়ে গরমিল। বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে ওঠে ড্যাব নেতাদের দ্বন্দ্বে। অনিয়মের পেছনে মহানগর ড্যাবের সভাপতি এম হাসান সহ আরও কয়েকজনকে দায়ী করেন ড্যাবের অন্য নেতারা। এই দুর্নীতির দায় কুমিল্লা মেডিকেল কলেজ ড্যাব ইউনিটের সবাই উপরে পড়ে, সবাই এই দায়ভার নিতে যান। আমি কেন আমাদের কুমিল্লা মেডিকেল কলেজের অর্থনৈতিক দায়ভারের আমার উপরে পড়বে? কেন ড্যাবের ফান্ড রাইজ করতে হবে? কেন কোথাও কথা শুনতে হলে বাইরের কথা শুনতে হয় যে ড্যাবের ফান্ডে টাকা জমা হচ্ছে? এবার পাওয়া গেল আরও একটি চাহিদাপত্র। সেখানে কয়েকটি ওষুধের দাম প্রথম চাহিদাপত্রের চেয়ে কমানো হলেও গরমিল রয়েই গেছে। মে মাসের কেনাকাটার ওষুধ নিয়ম বহির্ভূতভাবে এসেছে সেপ্টেম্বরে। নেই কোনো সরকারি সিল। দুদকের দাবি, গণমাধ্যমে সংবাদ প্রচারের পর বিষয়টি ধামাচাপা দিতেই নতুন চাহিদাপত্র তৈরি করা হয়। অনিয়ম হয়েছে, কিন্তু তারা এই বিভিন্ন নিউজে আসার পরে এগুলো হয়তো আমার কাছে ধারণা যে তারা এটা পরবর্তীতে মেকআপ দিয়েছে। ঠিক কোন প্রক্রিয়ায় এত গরমিল রেখে ওষুধ কেনা হলো বা দ্বিতীয়বার চাহিদাপত্র তৈরি হলো, এই প্রশ্নগুলোরও কোনো উত্তর মেলেনি। নিয়ে কোনো মন্তব্য না, আমরা আমাদের সুপারিশগুলো দিয়ে আমাদের কি পাইছি আমি যে তদন্ত যা পাই, আমাকে মনে হয় তদন্ত দেওয়া হয়েছিল একটা এত কোটি টাকার লেনদেন হয়েছে এই বিষয়ে। দ্রুত জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি সচেতন নাগরিকদের। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তুরস্কের পক্ষে আছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিঞ্চি। মঙ্গলবার সকাল 10:30 থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা ও রাজনীতিতে সম্পর্কে গভীর করার বিষয়ে আলোচনা হওয়ার কথা। বৈঠকের পর একটি যৌথ বিবৃতি দেওয়া হবে, যেখানে রাজনৈতিক পরিসরে
সম্পর্ক জোরদার, ব্যবসা বাণিজ্য বাড়ানো এবং প্রতিরক্ষা সহযোগিতাকে অংশীদারিত্বের রূপ নেওয়ার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। সফরের প্রথম দিন সোমবার বেরি সেকিঞ্চি বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন। আজ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালালেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্য বইয়ে থেকে যাচ্ছে শেখ হাসিনার নাম, তবে তার আগে যোগ হচ্ছে স্বৈরাচার, গণহত্যাকারী ও বিধা। একই সঙ্গে পাঠ্যক্রমে যোগ হবে দিনের ভোট রাতে ও ডামি নির্বাচন সহ নানা প্রসঙ্গ। পরিমার্জন কমিটির সদস্যরা বলছেন, এসব সংযুক্তির সিদ্ধান্তে সরকার কিংবা রাজনৈতিক দলের পক্ষে কোনো চাপ নেই, তবে একাধিক বইয়ে থাকা 7 মার্চের ভাষণ বাদ দেয়া না দেয়া অথবা সংক্ষেপ ভাষণ তুলে ধরার ব্যাপারে এখনো একমত হতে পারেনি কমিটি। আল আমিন হক অহনের প্রতিবেদন। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম। 2021 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ঐতিহাসিক ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দেয় হাইকোর্ট। পরে পুরো ভাষণ যুক্ত হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বইয়ে। অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বইয়ে পুরো ভাষণ ও ভাষণ সংশ্লিষ্ট তথ্য আছে 6 পৃষ্ঠা জুড়ে। অনেকেই মনে করেন পাঠ্য বইয়ে একাধিক স্থানে একই ভাষণ ও ভাষণের ইতিহাস নিয়ে হয়েছে অতিকথন। 2-1টি বই রেখে বাকিগুলো বাদ দেওয়ার পক্ষে তারা। তবে এ বিষয়ে এখনো একমত হতে পারেনি এনসিটিবির পরিমার্জন কমিটি। এই ধরনের জায়গাগুলি যেটাই আসুক, এটার একটা কমিটি আছে, তো সেগুলির মধ্য দিয়েই এগুলি কিন্তু জায়গাগুলিকেই করাই হবে। তো অনেকগুলি ফাইনালাইজেশনের কাজ করছে। বই পরিমার্জন শেষে চূড়ান্ত অনুমোদন হয় জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি সহ কয়েকটি কমিটির সম্মতি নিয়ে। তেমনই একটি কমিটিতে আছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম। যাই করা হোক, পাঠ্যপুস্তকের রাজনৈতিক ইতিহাস নিরাসক্ত ও শোভন হওয়া উচিত বলে মত তার। কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, পরিমার্জনা করা যাবে না, সেটা তো নয়। কারণ আগে যদি বাড়াবাড়ি ঘটে থাকে তাহলে সেটা তো একেবারেই সাধারণ একটা মাত্রার মধ্যে নিয়ে আসার প্রয়োজনেই কাটছাট করতে হতে পারে। জানা গেছে আওয়ামী লীগ আমলের নির্বাচনের প্রকৃত অনেক তথ্যই যোগ করা হচ্ছে পাঠ্যে। একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন বইয়ে 2014, 18 ও 24-এর রাতের ভোট ও ডামি প্রার্থীর বিষয়গুলো তুলে ধরার কথাও জানা গেছে। সেই সাথে শেখ হাসিনার নামের আগে যোগ হচ্ছে স্বৈরাচার ও গণহত্যাকারী। স্বৈরাচার ধরনের শব্দ যেটা আমাদের পাঠ্যপুস্তকে আগেও কিন্তু ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে অন্য অনেকের ক্ষেত্রে। সুতরাং এটা যদি এখনকার পাঠ্য বইতে যদি ইমিডিয়েট আগের শাসক সম্পর্কে যায়, আমি সেটাকে কোনো খুব বড় ব্যত্যয় কিংবা ভিন্ন ব্যতিক্রম মনে করব না। সাধারণত রাজনৈতিক সরকার যখন থাকে তখন পাঠ্যপুস্তকে ইতিহাসের নির্মোহ বর্ণনা থাকে না, সেটাই আমরা জানি। এবার তো রাজনৈতিক সরকার নেই, তাহলে ইতিহাসের সেই নির্মোহ বর্ণনা পাঠ্যপুস্তকে কতটা এলো?